হ্যালো হ্যালো, এই শোনা যায় আমার? জি স্যার, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমরা আজকে গতদিন আমরা কি পড়েছি? পেপটিক আলসার ডিজিজ, তাই না? পেপটিক আলসার ডিজিজ এন্ড ইটস কমপ্লিকেশনস। কমন যে কমপ্লিকেশনস তার মধ্যে একটা হচ্ছে অ্যাকুট কমপ্লিকেশনস, দ্যাট ইজ গ্যাস্ট্রিক, দ্যাট ইজ পারফোরেশন। আর একটা যেটা ক্রনিক কমপ্লিকেশনস, অনেক দিন ধরে হয়, দ্যাট মিন্স গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। হ্যাঁ, আমরা সেটা নিয়ে আলোচনা করব। এবং অনেক রোগী পাই আমরা, অনেক পেশেন্ট পাই ওয়ার্ডে, এবং এটা সম্পর্কে জানতে হবে, অবশ্যই জানতে হবে। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন এখানে নামেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, স্টোমাকের একটা ইনলেট আছে, একটা আউটলেট আছে। ইনলেট কোনটা? কার্ডিয়াক অরিফিস। হ্যাঁ, কার্ডিয়াক অরিফিস, তাই না? ইসোফেগোগ্যাস্ট্রিক জাংশন যেটা, দ্যাট ইজ ইনলেট। এটা দিয়ে খাবার ঢোকে আর বেরিয়ে যায় হচ্ছে পাইলোরাস দিয়ে। পাইলোরিক অরিফিস। পাইলোরিক অরিফিস দিয়ে বেরিয়ে ডিওডেনাম হয়ে চলে যায়। তাহলে এই আউটলেটটা অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, দ্যাট ইজ পাইলোরাসে প্রবলেম, প্যাথোলজি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, প্যাথোলজি কি কিভাবে হতে পারে? মোস্ট কমন যেটা আগে ছিল, এখন সেটা আস্তে আস্তে রিভার্স হয়ে যাচ্ছে। আগে যেটা খুবই কমন ছিল সেটা হচ্ছে
দীর্ঘমেয়াদী আলসার থাকতো এবং আলসারের জন্য বারবার আলসার হচ্ছে। আলসার যদি হয় এবং সেটা যদি সেরে যায়, হ্যাঁ তোমরা দেখেছো শরীরে যদি কোনো ক্ষত হয় তাহলে সেই জায়গাটা কিন্তু শক্ত হয়ে যায়, ফাইব্রোসিস হয়ে যায়, তাই না? খেয়াল করে দেখবে কারোর যদি শরীরে আলসার বা ক্ষত হয়, সেটা যখন শুকিয়ে যায় তখন সেই চামড়াটা শক্ত হয়ে যায়, দ্যাট মিনস দ্যাট ইজ কল্ড ফাইব্রোসিস এবং স্কার। এবং শরীরের মধ্যেও যদি আলসার হয় তাহলে এরকম ফাইব্রোসিস হয়ে শুকিয়ে যায়, এবং ফাইব্রোসিস হওয়ার অর্থ ওই জায়গাটা ছোট হয়ে যাওয়া, চিকন হয়ে যাওয়া। এবং বারবার যদি আলসার হয়, বারবার যদি ফাইব্রোসিস হয়, একসময় কি হবে, যে লুমেনটা ছিল সেই লুমেনটা একদমই বন্ধ হয়ে যায়, ফলে ওখান দিয়ে আর কোনো কিছুই পাস হয় না। সেই কারণে আউটলেট অবস্ট্রাকশন আমরা প্রিভিয়াসলি প্রচুর পেতাম, বা আমাদের স্যারেরা প্রচুর পেত। এখন এই রেটটা অনেক কমে গেছে। এই কমে যাওয়ার অন্যতম একটা প্রধান কারণ যে এখন আলসার কম হয়। আলসার কম হয় কেন বলতো? প্রোটন পাম্প ইনহিবিটর ইউজের কারণে। ইনহিবিটর ইউজ করে সবাই। Yes, yes, আচ্ছা। আচ্ছা কেন বলো তো? আমার একটা কল এসেছিল, ওই জন্য একটু মিউট করে দিয়েছিলাম। কি কারণে, কে বলছিলা? স্যার সবাই এখন অনেক প্রোটন পাম্প ইনহিবিটর ইউজ করে। ইয়েস, এখন র্যান্ডমলি বাজারে পাওয়া যায়, কোনো প্রেসক্রিপশন লাগে না। তুমি যাবা, আমার একটা গ্যাস্ট্রিকের বড়ি দেন, 2 টাকার বড়ি দেন, 4 টাকার বড়ি দেন, 60 টাকার বড়ি দেন, ডাবল স্ট্রেংথের বড়ি দেন, হ্যাঁ আছেই, বুঝছো? এবং দিস ইজ ওটিসি প্রোডাক্ট, ওভার দ্য কাউন্ট। ওটিসি মানে ওভার দ্য কাউন্ট, এগুলো কিনতে পৃথিবীর কোথাও ইয়ে লাগে না, তোমার প্রেসক্রিপশন লাগে না, হ্যাঁ। এই জন্য এটা ওটিসি কাউন্ট, ওটিসি প্রোডাক্ট। বাংলাদেশে এখন সবই ওটিসি প্রোডাক্ট, হ্যাঁ, কোনো প্রেসক্রিপশন ছাড়াই কেনা যায়। আচ্ছা, কিন্তু এমন হওয়ার কথা ছিল না। এখন লোকে খেতে 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 এখন আর আলসার হয় না, হ্যাঁ। আমরা পারফোরেশনে কম পাই, একদম পাই না এমন না, কম পাই। সেই কারণে দেখা যাচ্ছে যে পাইলোরিক স্টেনোসিস বা গ্যাস্ট্রিক আউটলেট যে অবস্ট্রাকশন হচ্ছে, আমরা ডিউ টু আলসারের জন্য অনেক কম পাই। বরং এখন যেটা পাই, রোগী আমাদের কাছে যেভাবে আসে, বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি if there is any tumor in the pyloric region বা lower stomach that causes gradually obstruction of the outflow এবং patient present with gastric outlet obstruction, তাহলে আমাদের কি হচ্ছে, কমনলি আমরা যেটা পাচ্ছি এখন ডিউ টু ক্যান্সার। এখানে সেই কথাই বলা হচ্ছে যে the two common causes of gastric outlet obstruction are one is gastric cancer and the two pyloric stenosis secondary to peptic ulceration। এক নম্বর ক্যান্সারের জন্য হচ্ছে, ক্যান্সার মানে একটা গ্রোথ, সেটা বন্ধ করে দিচ্ছে। আর পাইলোরিক স্টেনোসিস সেকেন্ডারি টু পেপটিক আলসারেশন কিভাবে হয় সেটা তোমাদেরকে বলেছি, বারবার হচ্ছে, বারবার ফাইব্রোসিস হচ্ছে, জায়গাটা স্ক্যারিং হয়, ছোট হয়ে যায় এই কারণে। প্রিভিয়াসলি দ্য লেটার ওয়াজ মোর কমন, মানে লেটার মানে দ্য পাইলোরিক স্টেনোসিস, এটা বেশি ছিল আগে, কিন্তু এখন আমরা পাই ডিউ টু গ্যাস্ট্রিক ক্যান্সার। ক্লিয়ার? জি স্যার। The term pyloric stenosis is normally a misnomer. পাইলোরিক স্টেনোসিস আমাদের বিনাইন যে কারণে আসে আমাদের রোগীগুলা, আমরা কিন্তু কমপ্লিকেশনস পড়তেছি, কমপ্লিকেশনস অফ পেপটিক আলসার ডিজিজ, অতএব দ্যাট ইজ বিনাইন কজ, হ্যাঁ। সেই কারণে বলা হচ্ছে দ্য টার্ম পাইলোরিক স্টেনোসিস ইজ নরমালি এ মিসনোমার। গ্যাস্ট্রিক হয়েছে, সেই গ্যাস্ট্রিক আলসারের জন্য যে আউটলেট অবস্ট্রাকশন হচ্ছে সেটা পাইলোরাসে হয় না, সেটা হয় ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম। কিন্তু যেহেতু খাবার পাস হয় না, এজন্য আমরা এজ এ হোল এটাকেও আমরা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন বা পাইলোরিক স্টেনোসিস হিসেবে চালিয়ে দিই। সেই কারণে বলা হচ্ছে যে দিস পাইলোরিক স্টেনোসিস ইজ নরমালি এ মিসনোমার। এটা বলার কথা না, কিন্তু তারপর আমরা বলি। দ্য স্টেনোসিস ইজ সেলডম এট দ্য পাইলোরাস, খুব কম হয়, পাইলোরাসে খুব কমই হয়। Commonly when the condition is due to underlying peptic ulcer disease, the stenosis is found in the first part of the duodenum. তার মানে এটা কোথায় হয়, ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম যদি আলসারের জন্য হয়। এবং দ্য মোস্ট কমন সাইট ফর এ পেপটিক আলসার, এই ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম, আমাদের শরীরের মধ্যে যে কয়টা জায়গায় পেপটিক আলসারেশন হয় তার মধ্যে মোস্ট কমন ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম, এটা আমরা আগে আলোচনা করেছি, তাই না? The true pyloric stenosis can occur due to fibrosis around a pyloric channel ulcer. True pyloric stenosis can occur due to a fibrosis around the pyloric channel ulcer. এটা বোঝা গেছে এই কথাটা? স্যার
এই কথাটা কি বোঝা গেছে নিচের কথাটা? স্যার 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 মিসনোমারটা যদি আরেকবার বলতেন একটু। মিসনোমার মানে কি, যে এটা বলার কথা না তারপরও বলছে, তাই না? মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে। তুমি চিন্তা করো যে আমি আমি দেখো পরের স্লাইডে আসি, এটা খেয়াল করো, এইটা পাইলোরাস, ক্লিয়ার? দেখতে পাচ্ছ জি আমার স্যার। এই যে কারসার ঘুরতেছে, দিস ইজ জি পাইলোরাস, স্যার। দিস ইজ ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম। জি স্যার। কিন্তু পেপটিক আলসার ডিজিজের জন্য যে আউটফ্লো অবস্ট্রাকশনটা হচ্ছে, এই ডিজিজটা থাকে এইখানে ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম, এইখানে আলসারটা বেশি হয় এবং বারবার আলসার হইতে 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 এখানে যখন ফাইব্রোসিসে চিকন হয়ে যায় তখন আর এখান থেকে কিছু বাইর হয় না। কিন্তু স্টেনোসিসটা হচ্ছে কোথায়? ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম। কিন্তু আমরা কি বলতেছি? আমরা বলতেছি পাইলোরিক স্টেনোসিস। কথাটা কি ঠিক হলো? না স্যার। এই কারণেই বলা হচ্ছে দ্যাট ইজ মিসনোমার। যেটা বলার কথা না আমরা সেটা বলছি। পাইলোরিক স্টেনোসিস হয়নি কিন্তু আমরা বলছি পাইলোরিক স্টেনোসিস। কেন? এই কারণে এটাকে মিসনোমার বলা হচ্ছে, আগে থেকে বলে আসতেছে, কারণ পাইলোরাস দিয়ে কিছু পাস হচ্ছে না। কিন্তু প্যাথোলজিটা আমার ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম মোস্ট অফ দ্য কেসেস। পাইলোরাস যে অবস্ট্রাকশন হয় না এমন না, কিন্তু সেটা খুব পরিমাণ কম। কখন হইতে পারে? এই যে তুমি যদি স্টোমাকটা ভাগ করো, এটা হচ্ছে ফান্ডাস, এটা বডি, এই অ্যাঙ্গুলারিস ইনসিসোরা থাকে না এখানে, অ্যাঙ্গুলারিস ইনসিসোরা থেকে কয় ভাগে ভাগ করা? একটা পাইলোরাস আর একটা পাইলোরিক অ্যান্ট্রাম, একটা পাইলোরিক ক্যানাল। এই পাইলোরিক ক্যানেলে যখন আলসারটা হবে, এই ক্যানেলে আলসার হওয়ার ফলে যদি ফাইব্রোসিসে বন্ধ হয়ে যায়, দ্যাট ইজ ট্রু পাইলোরিক স্টেনোসিস। কিন্তু এটা আমরা কম পাই, আমরা বেশিরভাগ পাই ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনামে। এই কারণে বলা হচ্ছে এটা মিসনোমার। এটা বলার কথা না তারপরও বলছি, বুঝতে পারছো? The জি true স্যার, pyloric থ্যাংক ইউ। stenosis can occur due to fibrosis around a pyloric channel ulcer. যদি আলসারটা এইখানে হয়, আলসার হয়ে হয়ে এখানে যদি ফাইব্রোসিস হয়ে এই পাইলোরাসটা ব্লক হয়ে যায়, দ্যাট ইজ কল্ড ট্রু পাইলোরিক স্টেনোসিস। কিন্তু আমরা ডিওডেনাম, ফার্স্ট পার্ট অফ ডিওডেনাম স্টেনোসিস হচ্ছে, সেটাকেও বলছি পাইলোরিক স্টেনোসিস। এই সেইটাকেই বলা হচ্ছে দ্যাট ইজ মিসনোমার। However, in recent years, the most common cause of gastric outlet obstruction has been gastric cancer, যেটা আমরা আগেই বলেছি। ইদানিং যেটা হচ্ছে আমাদের আলসার হয় না, কারণ আমরা রেগুলারলি প্রোটন পাম্প ইনহিবিটর খাচ্ছি। সেই কারণে আমাদের আলসারটা কম হয়, কিন্তু যে আউটলেট অবস্ট্রাকশন গুলো পাচ্ছি, দ্যাট ইজ ডিউ টু দ্য গ্যাস্ট্রিক ক্যান্সার। In these circumstances, the metabolic consequences may be somewhat different from those of the benign pyloric stenosis because of the relative hypochlorhydria found in patient with gastric cancer. আচ্ছা, এই কথাটার অর্থ হচ্ছে যে যদি আলসার হয়ে পাইলোরিক স্টেনোসিস হয়, সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন বেশি হইতে হবে, হাইপারক্লোরোহাইড্রিয়া হবে, তাই না? যদি গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন না বাড়ে তাহলে আলসারটা হবে না, তাই না? সেই ক্ষেত্রে এই কথাটা বলা হচ্ছে এখানে, যদি ক্যান্সার হয় সেই রোগীর ক্ষেত্রে কিন্তু হাইপোক্লোরোহাইড্রিয়া হয়। গ্যাস্ট্রিক ক্যান্সার যে রোগীদের হয় সেখানে অ্যাসিড সিক্রেশন বেশি হয় না। কিন্তু এটা যদি বিনাইন কজে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই হাইপার সিক্রেশন অফ দ্য অ্যাসিড থাকবে। এই ক্ষেত্রে অ্যাসিড অ্যানালাইসিস করে অনেক সময় বলে দেওয়া যায় যে কি কারণে আউটলেট অবস্ট্রাকশনটা হয়েছে। সেটা আমরা রুটিনলি করি না, আমাদের হাতে এখন এন্ডোস্কোপি আছে, এটা দেখেই আমরা বলে দিতে পারি কি কারণে হয়েছে। ঠিক আছে, এটা জাস্ট একটা থিওরিটিক্যাল কথা। যদি গ্যাস্ট্রিক ক্যান্সার হয় তার অ্যাসিড সিক্রেশন কম হবে, একদম পরিষ্কার কথা, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে একটা রোগীর গ্যাস্ট্রিক ক্যান্সার, তার অ্যাসিড সিক্রেশন বেশি হবে না কম হবে, ইউজুয়ালি কম থাকে, হাইপোক্লোরোহাইড্রিয়া হয়। কিন্তু যার গ্যাস্ট্রিক আলসার তার হচ্ছে হাইপারক্লোরোহাইড্রিয়া হবে। ক্লিয়ার? ক্লিনিক্যাল ফিচার্স কি পাবো আমরা? একটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের যদি একটা রোগী নিয়ে আসে তাহলে আমরা কি পাবো? ইন বিনাইন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, দেখো আমরা আলোচনায় আছি কিন্তু গ্যাস্ট্রিক আলসারের জন্য যে অবস্ট্রাকশন হচ্ছে দ্যাট ইজ বিনাইন, আর আমরা এর সাথে সাথে ক্যান্সারটাও চলে আসতেছে, দ্যাট ইজ ম্যালিগন্যান্ট। হ্যাঁ, এই বিনাইন ম্যালিগন্যান্ট বোঝো তোমরা? জি স্যার। আচ্ছা, গুড। In benign gastric outlet obstruction, there is usually a long history of peptic ulcer disease. তাহলে
তোমাকে যখন এরকম রোগী আসবে, যদি মনে হয় যে আমার আউটলেট অবস্ট্রাকশন আছে, তাহলে আমরা প্রথমেই যেটা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি বাই হিস্ট্রি, যে আইদার ইট ইজ ডিউ টু গ্যাস্ট্রিক আলসার অর আইদার ইট ইজ ডিউ টু গ্যাস্ট্রিক ক্যান্সার, তাই না? আচ্ছা, তাহলে এই দুটো কি করে ডিফারেন্সিয়েট করতে পারি? এই দুটো ডিফারেন্সিয়েটের আমরা রোগীদের জিজ্ঞেস করি, ভাই আপনার কি গ্যাস্ট্রিকের সমস্যা ছিল আগে থেকে, পেট ব্যথা করতো বা বমি হতো বা ইয়ে হতো? বলে স্যার আমার 15-20 বছর ধরে এরকম এরকম ব্যথা। হ্যাঁ, তাহলে এটা গ্যাস্ট্রিক আলসার হতে পারে, এটা ডিওডেনাল আলসার হতে পারে। তখন আমরা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি যে তোমার আলসারটা আইদার গ্যাস্ট্রিক না ডিওডেনাল। তখন জিজ্ঞেস করি আপনার ব্যথা কখন হতো, খালি পেটে না ভরা পেটে? রোগী একটা অ্যান্সার দিত, অনেকদিন ধরে হচ্ছে, 15-20 বছর ধরে তার গ্যাস্ট্রিকের আলসার, গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগতো, সে কিছুদিন ভালো থাকতো, আবার ব্যথা হতো, আবার ভালো থাকতো, তাই না? তাহলে আমরা এইরকম যদি হয়, তাহলে আমরা ধারণা করতে পারি ইট ইজ ডিউ টু বিনাইন গ্যাস্ট্রিক আলসারের কারণে আউটফ্লো অবস্ট্রাকশন হয়েছে। কিন্তু রোগী যদি বলে যে আমি একদম ভালো ছিলাম, আমার 6 মাস বা 1 বছর আগের থেকে হঠাৎ করে এই সিমটমসটা শুরু হয়েছে, ওজন কমে যাচ্ছে, দ্যাট ইজ র্যাপিডলি ডেভেলপিং দ্য সিমটমস, ইট ইজ ডিউ টু গ্যাস্ট্রিক ক্যান্সার। আমরা ক্লিনিক্যালি এভাবে বের করতে পারি। বলো কে কি বলছিলাম? স্যার স্যার বিনাইন আর ম্যালিগন্যান্সির মধ্যে ডিফারেন্সটা কি স্যার? বিনাইন আর ম্যালিগন্যান্ট। হ্যাঁ, হ্যাঁ, প্যাথোলজি পড়িয়েছে, প্যাথোলজি না, পড়িয়েছে। জি না স্যার। প্যাথোলজি টিউমার সেক্টর যখন পড়াবে, টিউমার একটা চ্যাপ্টারই আছে, ঠিক আছে? আমাদের শরীরে যে টিউমার গুলো হয়, হ্যাঁ, এনি অ্যাবনর্মাল গ্রোথ ইউ ক্যান কল টিউমার, ঠিক আছে? কিন্তু টিউমারের যে সেল দিয়ে হচ্ছে, মানে প্রলিফারেশন বেশি হচ্ছে, প্রলিফারেশন বেশি হচ্ছে, সংখ্যায় বেড়ে যাচ্ছে, সেই সেলটা বেড়ে গিয়ে একটা লোকালাইজড একটা টিউমারের মতো জিনিস তৈরি করতেছে। এখন ওই সেলগুলা, ওই টিউমার সেলের কিছু ক্রাইটেরিয়া আছে যার উপরে ভিত্তি করে বিনাইন আর ম্যালিগন্যান্ট বলা হয়। বিনাইন মানে ওই সেলগুলা তোমার একটা ম্যালিগন্যান্ট সেলের কিছু ক্রাইটেরিয়া আছে, তোমরা গুগল সার্চ দিবে আজকে, যে ক্রাইটেরিয়া অফ এ ম্যালিগন্যান্ট সেল, তোমরা অ্যানাটমিতে সেল পড়ে আসছো, তাই না? এর মধ্যে মনে করো ক্রোমাটিনের কিছু চেঞ্জ হয়, এটিপিক্যাল মাইটোকন্ড্রিয়া থাকে, নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও চেঞ্জ হয়ে যায়, চেনা যায় না, অ্যাটিপিয়া, মানে কোনো প্রকার ডিফারেন্সিয়েট করা যায় না, আনডিফারেন্সিয়েটেড। এগুলো হচ্ছে একটা ম্যালিগন্যান্ট সেলের ক্রাইটেরিয়া। এবং কি হবে, এর একটা বড় ড্রব্যাক, যেটা মানে বড় ডিসঅ্যাডভান্টেজ, যে ম্যালিগন্যান্ট যে সেলগুলা, সেটা কি হয়, এক জায়গা থেকে ডিসলস হয়ে শরীরের অন্য জায়গায় গিয়ে সেটেলড হয়। মনে করো আমার স্টোমাক ক্যান্সার, সে কি করবে, সেইখান থেকে ওই সেলটা ডিটাচড হয়ে আস্তে আস্তে রক্তের মাধ্যমে বা লিম্ফেটিক্স এর মাধ্যমে হয়তো ওভারিতে গিয়ে হাজির হলো, বা লাংসে গিয়ে চলে গেল, বা লিভারে গিয়ে চলে গেল। এই যে ক্রাইটেরিয়া, এটাকে বলা হয় মেটাস্টেসিস। হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, এটা খুবই খারাপ জিনিস। আমার ক্যান্সার ছিল এক জায়গায়, এখন যদি আরেক জায়গায় চলে যায়, আমি তো দুটো জিনিস কেটে আমি বাঁচতে পারবো না, তাই না? ফলে এটা খারাপ জিনিস। এই বিনাইন যেটা হয়, সেটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না, এটা লোকালাইজড থাকে, ঠিক আছে? আপাতত স্যার, ইন শর্ট এইটুকু বলা হলো, বাকিটা তোমাদের প্যাথোলজিতে পড়াবে। বলো। থ্যাংক ইউ স্যার। হুম। স্যার, হ্যাঁ বলো। স্যার ক্যান্সার হলে তো আমাদের মানে সেলে পলিফাংশন বেশি হয়, তাহলে হুম? ক্ষেত্রে হাইড্রোক্লোরিক সিক্রেশনটা কমে যাবে কেন? ডিসফাংশন হওয়ার কারণে সেলের? আচ্ছা, এগুলা হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজুয়ালি দেখা যায় যাদের হাইপোসিক্রেশন থাকে, বুঝছো? হাইপোসিক্রেশন থাকে, হাইপোসিক্রেশন থাকার কারণে এটা হয়। তোমার এটা কুই থেকে আসে, এপিথিলাম থেকে আসে, তাই না? আমাদের জি আমাদের স্যার। যে ইয়েটা হয় এডিনোকার্সিনোমা, মানে এপিথেলিয়াল টিস্যু থেকে আসে। হ্যাঁ, এবং ওইখানে দেখা যায় একটা বড় একটা অংশ সেলস এফেক্টেড হয়, ফলে সেইগুলোর সিক্রেশন তো কমে যায়। বুঝতে পারছো? আরো কিছু মেকানিজম আছে, আমি ক্লিয়ার না, আমি জানলে তোমাদের জানাবো যে কেন গ্যাস্ট্রিক ম্যালিগন্যান্সিতে হাইপোসিক্রেশন হয় কেন। এটা আমি পরে মানে ক্লিয়ার যদি আরো জানি তোমাদেরকে জানাবো। জি স্যার। আচ্ছা, তাহলে দেখো, ইন বিনাইন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন দেয়ার ইজ ইউজুয়ালি লং হিস্ট্রি অফ পেপটিক আলসার ডিজিজ। রোগী বলবে, বা তুমি হিস্ট্রি নিয়ে জানতে পারবা যে তার দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক আলসার আছে। পেইন, ব্যথাটা কেমন থাকবে, আপার অ্যাবডোমিনাল পেন থাকবে, এবং মে বিকাম আনরিমিটিং, মানে ভালো হবে না, এই ভালো খারাপ ভালো খারাপ, হ্যাঁ, আনরিমিটিং পেন। আচ্ছা, এবং বমি হবে, যেহেতু সে খাচ্ছে, তার স্টোমাকের সিক্রেশন ডেইলি 1 থেকে 2 লিটার সিক্রেশন হয়, এই সিক্রেশনটা পাস করতে পারে না, তাহলে সেই সিক্রেশনটা কোথায় যাবে? ডেফিনেটলি পিছন দিকে ব্যাক করবে, হ্যাঁ, রিভার্স হবে। রিভার্স হওয়া মানে কি, পাইলোরাস দিয়ে যখনই পাস করতে পারবে না, তখন তোমার মুখ দিয়ে বেরোবে, অতএব পেশেন্টের ভমিটিং থাকবে। এবং দি ভমিটাস ইজ এবং একটা ক্যারেক্টার আছে, স্পেশাল ক্যারেক্টার আছে বমি, ক্যারেক্টারিস্টিক্যালি আনপ্লিজেন্ট ইন নেচার অ্যান্ড ইজ টোটালি ল্যাকিং অফ বাইল। এটা বুঝতে পারছো? আনপ্লিজেন্ট, একটা টক টক ভাব থাকবে, হ্যাঁ, অ্যাসিডের স্বাদ কিরকম, টক। এবং কি হবে, মানে প্রিভিয়াসলি যে খাবারটা খেয়েছো সেই খাবারটা ভিতরে থাকবে। এবং দেখা যাচ্ছে একটা
আনডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়ালস থাকবে এবং ল্যাকিং অফ বাইল। এটা কেন বলতে পারবো ল্যাকিং অফ বাইল? কারণ স্যার কারণ আমাদের বাইরে বাইরের সেকেন্ড পার্ট ডাকটা অফ তো ডিউটেনামের ফার্স্ট secretion. পার্টে ইয়া করে ওপেন করে, তো ওখান এখানে থেকে তো আসবে না। অতদূর পর্যন্ত যাইতে পারে না। ওখান থেকে আসবে না। ভেরি অফেন ইট ইজ পসিবল টু রিকগনাইজ ফুড স্টাফ টেকেন সেভারাল ডেজ প্রিভিয়াসলি। এই ভমিটিং, তাহলে এই ভমিটিং এর ক্রাইটেরিয়া ধরে সাধারণত যে একটা আউটলেট অবস্ট্রাকশন হয়েছে, সেই ভমিটিং কেমন ক্রাইটেরিয়া থাকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আরো ডিটেলস বলবো ভমিটিং সম্পর্কে, একটা স্লাইড আছে। তারপরে কি থাকতে পারে, রোগী যেহেতু খেতে পারে না, বমি করে, ওয়েট লস থাকবে রোগীর, এবং সেন্সেশন অফ অ্যাবডোমিনাল ফুলনেস, সব সময় পেট ভরা থাকবে। ওকে, তাহলে রোগীর যদি হিস্ট্রি নাও কি পাবা, বিনাইন কেসে লং স্ট্যান্ডিং হিস্ট্রি দেবে, আর ম্যালিগন্যান্ট কেসে শর্ট হিস্ট্রি থাকবে, ঠিক আছে? পেইন থাকবে, পেইনটা কি রকম, আপার অ্যাবডোমিনাল পেইন, আনরিমিটিং পেইন, এবং ভমিটিং থাকবে, ওয়েট লস থাকবে, সেন্সেশন অফ অ্যাবডোমিনাল ফুলনেস। আচ্ছা, তুমি যখন এক্সামিনেশন করতে যাবা তখন কি পাবা, দ্য পেশেন্ট কমনলি কমপ্লেন্স কি লুজিং ওয়েট অ্যান্ড অ্যাপিয়ার্স আনওয়েল অ্যান্ড ডিহাইড্রেটেড। সে বলবে আমার ওজন কমে গেছে, হ্যাঁ, গলা শুকিয়ে যায়, খেতে পারি না, পানি খেতে পারি না, পানি খেলে বমি হয়। এবং পেশেন্ট, তুমি যখন এক্সামিনেশন করবা তখন দেখবা পেশেন্ট ইজ ডিহাইড্রেটেড। আমরা ডিহাইড্রেশন কিভাবে বুঝি তোমরা বলতে পারবা কেউ? স্যার Skin বলবে যে punch মুখ করলে গলে যে শুকায় ধীরে যায়, ধীরে যায় ওইটা। বলো। বলবে স্যার, গলা urine শুকায় যায় সব সময়। মেজারমেন্টের মধ্যে হ্যাঁ, ইউরিনও কম অনেকগুলো হয়। অনেকগুলো প্যারামিটার আছে, আমরা চোখ দেখে বুঝতে পারি, স্কিন টান দিয়েও বোঝা যায়। আমরা চোখ, জিহ্বা, স্কিন, ইউরিন আউটপুট, মেইনলি চারটে। পেডিয়াট্রিক্স ওয়ার্ড হচ্ছে তোমাদের ক্লাস হচ্ছে থার্ড ইয়ারে, না স্যার, পেডিয়াট্রিক্সে পড়াবে, ডিহাইড্রেশন যখন ডায়রিয়া পড়াবে তখন তো অবশ্যই পড়াবে। আচ্ছা, তাহলে আমরা পেশেন্টের ডিহাইড্রেটেড পাবো। When examining the patient, it may be possible to see the distended stomach and a succussion splash may be audible on shaking the patient abdomen. আচ্ছা, এই একটা টার্ম, দ্যাট ইজ সাক্কাশন স্প্লাশ। এটা মনে রাখবা, কি জিনিস আমি বলতেছি। নাম শুনেছো কেউ আগে, সাক্কাশন স্প্লাশ? স্যার, যে পেশেন্টের ঝাঁকানো হয় পেট, তারপর কান দিয়ে শোনা হয়, এটা কিভাবে ঝাঁকানো হয়? স্যার এতটুকুই জানি। আচ্ছা আচ্ছা, তুমি যেটুকু শুনছো এটা অনেক, হ্যাঁ, ভালোই শুনেছো। সেটা হচ্ছে যে তুমি চিন্তা করো আউটলেট অবস্ট্রাকশন, তুমি পুরনো খাবার আছে তোমার পেটে এবং তোমার পেটে গ্যাস্ট্রিক সিক্রেশন হচ্ছে এবং সেটা বের হতে পারছে না। ফলে কি হয়, স্টোমাক ট্রাই টু এক্সপেলড আউট, হ্যাঁ, সে পাইলোরাসের দিকে ঠেলা দিতেছে কিন্তু পারছে না। ফলে এই পেরিস্টালসিস বোঝা যায়, বা রেট্রোগ্রেড পেরিস্টালসিস ফ্রম রাইট টু লেফট, হ্যাঁ, স্টোমাকের পেরিস্টালসিস বোঝা যায় চিকন লোকজন হইলে। আচ্ছা, এই একটা জিনিস, হ্যাঁ। আর কি হয় যে আপার অ্যাবডোমেন ফুলনেস তো আছেই, তখন আমরা যে দেখি যে স্টোমাকের মধ্যে যে পুরাতন ফুড রেসিডিউ এবং সিক্রেশন আছে, আমরা কি করি, পেলভিসে ধরি অথবা লোয়ার চেস্ট কেজে দুই হাত দিয়ে ধরি, ধরে কি করি, একটা ঝাঁকুনি দিই। ঝাঁকুনি দিলে কি হবে, স্টোমাকের মধ্যে মনে করে তখন স্টোমাক একটা ক্লোজড একটা ব্যাগ হয়ে গেছে, ওর মধ্যে যদি একটা ব্যাগের মধ্যে পানি নিয়ে যদি তুমি ঝাঁকুনি দাও তাহলে শব্দ হবে না? আমরা সেই শব্দটাই শুনি, হয় পেলভিসে ধরি আর নইলে লোয়ার চেস্টে ধরে ঝাঁকুনি দিই এবং কানটা আমরা এপিগ্যাস্ট্রিক রিজনের কাছাকাছি নিয়ে আসি এবং আমরা শব্দ পাই। দ্যাট ইজ সাক্কাশন স্প্লাশ। ওকে, তাহলে আমরা রোগীর কি কি পাচ্ছি, আমরা ডিহাইড্রেশন পাবো, অ্যাবডোমিনাল ফুলনেস পাবো, সাক্কাশন স্প্লাশ পাবো, এবং এইসব রোগীদের আমরা অ্যানিমিকও পেতে পারি, ঠিক আছে? এখন প্রশ্ন হলো যে আমরা কমপ্লেন শুনলাম, পেশেন্টের হিস্ট্রি নিলাম, আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করলাম, এখন আমরা হোয়াট নেক্সট, ইনভেস্টিগেশন। কি কি করি ইনভেস্টিগেশন? একটা ইনভেস্টিগেশন বলো আমরা যেটা করে বুঝতে পারবো ইট ইজ আউটলেট অবস্ট্রাকশন। স্যার এন্ডোস্কোপি, বেরিয়াম এক্সরে। এন্ডোস্কোপি, ঠিক আছে। আচ্ছা, বেরিয়াম এক্সরে আমরা করি, আগে খুব কমনলি করা হতো, এখন কম করা হয়, কারণ এন্ডোস্কোপির আমাদের সুবিধাটা আছে, তাই না? আচ্ছা, পড়াইতেছে গিয়ে কি বললা? এখন এন্ডোস্কোপি করব, একজন, তোমরা দুই বন্ধু দুজন কথা বলেছো, আমরা দুটোও করতে পারি, একটাও করতে পারি, আবার দেখা যাচ্ছে আমরা একটা করেও ডিসিশন নিতে পারি। এখন যে এন্ডোস্কোপি বললা আর একজন বললা বেরিয়াম এক্সরে, এখন কোনটার কি সুবিধা, কোনটা ভালো বলতে পারবা? স্যার, পেশেন্ট যদি বেশি অসুস্থ থাকে তাহলে তো এন্ডোস্কোপি করা যাবে না, করা যাবে না। আচ্ছা, বেরিয়াম মিল করতে হবে তখন। এক্সরে দিয়ে করতে পারি। আচ্ছা, যে বললা এন্ডোস্কোপি তার যুক্তি কি বলো?
স্যার আমরা সাইটটা স্পেসিফিক দেখতে পারবো আর কি যে ঠিক কোন জায়গাটায় স্যার সমস্যা এন্ডোস্কোপি হচ্ছে। করার আগে অনেকক্ষণ না খেয়ে থাকতে হয়। অনেকক্ষণ না, জাস্ট ওভারনাইট। হ্যাঁ, ইউ টেক এ মিল at the evening and you go for endoscopy the next morning. ওকে, ওভারনাইট ফাস্টিং থাকলে হবে, সকালে কিছু না খাইলে হবে। ওকে, বায়োপসি এন্ডোস্কোপি টিস্যু নিয়ে আসতে পারবো চাইলে, বায়োপসি যদি কালেক্ট করতে চাই। এন্ডোস্কোপি ডেফিনেটলি বেটার দেন বেরিয়াম এক্সরে। আগে এন্ডোস্কোপি ছিল না, আমরা বেরিয়াম এক্সরে করতাম। তুমি এন্ডোস্কোপি মানে সরাসরি তুমি পেটের মধ্যে ঢুকে ক্যামেরা দিয়ে দেখতেছো, এটা বিরাট ব্যাপার, তাই না? কোন জায়গায় আলসার আছে, কোন জায়গায় গ্রোথ আছে আমি দেখছি, এবং যদি গ্রোথ থাকে ইউ হ্যাভ টু টেক এ পিস অফ টিস্যু, দ্যাট ইজ কল্ড দ্য বায়োপসি। ওকে, মানে আমরা বায়োপসি নিতে পারতেছি, ইভেন আমরা ডিউডেনাম পর্যন্ত দেখতে পারতেছি, তাই না? এতগুলো আমাদের অ্যাডভান্টেজেস। হ্যাঁ বলো। মানে স্যার আমরা স্পেসিফিক ভাবে বুঝতে পারতেছি যে ঠিক এই জায়গাটাই সমস্যা, তাই না? Yes, definitely. Either it is fundus, either it is bladite, either it is pylorus, তাই না? আমরা স্পেসিফিক জায়গা লক্ষ্য করতে পারছি, প্লাস আমরা সেখান থেকে যদি কোনো সাসপিশিয়াস লিশন মনে হয়, আমার যদি মনে হয় এই আলসারটা ভালো না, চেহারা ভালো মনে হচ্ছে না, একটা টিউমার আছে, আমরা সেখান থেকে টিস্যু নিব ফর হিস্টোপ্যাথোলজি, ঠিক আছে? আমরা বায়োপসি নিচ্ছি, তাহলে আমাদের এতগুলো অ্যাডভান্টেজেস। হ্যাঁ, এখন আমরা সেটাই যাচ্ছি যে ইনভেস্টিগেশন বেরিয়াম মিলেক্স আগে করা হতো। কি হবে যদি ট্রু পাইলোরিক স্টেনোসিস হয়, তাহলে ডাই ডাজ নট পাস। আমরা ডাই খাওয়াইছি, এটা পুরোপুরি স্টোমাকেই থাকবে, এটা ডিউডেনামে যাবে না। আর গ্যাস্ট্রোএন্ডোস্কোপি করলে কি করবে, স্কোপ সাধারণত যাবে না, স্কোপ ডাজ নট পাস থ্রু দা ডিউডেনাম। যদি অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পাই যে স্কোপ যাচ্ছে না, পাস করতেছে না। হ্যাঁ, আর কি পাই আমরা, তো পাই কোথায় আলসার আছে, কোথায় টিউমার আছে, সেখান থেকে বায়োপসি নিতে পারি, এতগুলো অ্যাডভান্টেজেস এন্ডোস্কোপিতে। আর বেরিয়াম মিল আমরা শুধু দেখতে পারতেছি। দেখো নিচের লাইনটা দেখো, টেক বায়োপসি ইফ gastric outlet obstruction due to gastric cancer. আমার যদি মনে হয় it is a growth, it is a tumor, it is a cancer, you should take a biopsy. Okay? জি স্যার। ওকে, আই দেখো এটা বেরিয়াম খাওয়ানো হয়েছে, ঠিক আছে? এই ইসোফেগা গ্যাস্ট্রিক জাংশন, এই ইসোফেগা, এই স্টোমাক, এই লোয়ার এন্ড পাইলোরাস, এই এই যে পাইলোরিক, এখানে মনে করো শেষ, এখানে ডিওডেনাম শুরু হয়েছে, তাই না? দেখো ডাইটা কিন্তু ডিওডেনামে চলে গেছে, এটা কিন্তু নরমাল স্টাডি, একটা এটা নরমাল স্টাডি। এখন তুমি বলতে পারো এটা কি বলো দেখি, এখানে এরকম কেন, এখানে খাওয়া কেন, মনে হচ্ছে পোকায় খেয়ে গেছে। ফান্ডিক গ্যাস। এটা তো ফান্ডি গ্যাস কালোটা। এই যে এখানটা ওয়ালটা এরকম কেন, ভিতরে চলে গেছে কেন? স্যার আছে সামান্য। কেন স্যার স্টেনোসিস এখানে এরকম স্টোমাক কেন? তখন এমটি ছিল। এইটা তো এইরকম হওয়ার কথা, আমি যে কারসারটা টানতেছি দেখো এরকম হওয়ার কথা ছিল না, কিন্তু এটা ভিতরে এরকম ন্যারো হয়ে গেছে কেন এই জায়গাটা? স্যার স্টেনোসিস হতে পারে না, স্টেনোসিস না। স্যার স্প্লিন কিংবা কিডনির প্রেসারে। কিডনি প্রেসার এখানে আসবে স্টোমাকের উপরে? সরি, এই কিডনির সাথে স্টোমাকের রিলেশন আছে কোনো? মার দেওয়া হবে, স্প্লিন আসে। আমি তোমাদের আরেকটা ক্লু দিচ্ছি, আমি যদি 5 মিনিট পরে, এই একটা ক্লু, 5 মিনিট পরে আবার আমি যদি একটা এক্সরে প্লেট নিই, তাহলে দেখা যাচ্ছে এইটা নাই, তখন হয়তো এইটা এইখানে দেখা গেছে বা নাই। ইয়েস, দ্যাট ইজ পেরিস্টালসিস। এই দেখো এইটা, এটা আউটলাইনটা ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ, বেরিয়াম এইখানে দেখো, এই আস্তে 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 সুন্দর করে এখানে হঠাৎ করে চিকন হয়ে গেছে, হঠাৎ করে চিকন হয়ে গেছে। এখানে হওয়ার কথা ছিল এইরকম সুন্দর, কিন্তু এখানে নাই। হেয়ার ইজ দ্য গ্রোথ, দিস ইজ দ্য ম্যালিগন্যান্ট গ্রোথ এট দ্য পাইলোরাস। এবং সাধারণত যদি ম্যালিগন্যান্ট গ্রোথ হয় তাহলে পুরাপুরি, একদম পুরাপুরি কিন্তু স্টেনোসিস হয় না, কিছু জিনিস পাস করে। সেইটা দেখো এখানে কিন্তু ডিওডেনামে কিছু বেরিয়াম আসছে। হ্যাঁ, আর গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হলে স্টোমাকটা বেশি বড় হয়ে যায়, আর ক্যান্সার হলে স্টোমাকটা ইউজুয়ালি ছোট হয়, এটা বেশি বড়। স্টোমাকে ক্যান্সার হলে স্টোমাকটা ছোট থাকে, এখানে ফিলিং ডিফেক্ট থাকে, এবং কিছু ডাই পাস হয়ে ডিওডেনামে আসে। এখানে কিন্তু কিচ্ছু নাই, কিছু পাস হয়ে আসে না। দিস ইজ বিনাইন, দিস ইজ ম্যালিগনেন্ট। হ্যাঁ, এইখানে দেখো এই দুটো একদম ইরেগুলার, কোন স্টোমাকের শেপই বোঝা যাচ্ছে না। দিস ইজ বোথ আর ম্যালিগনেন্ট। হ্যাঁ, এই হচ্ছে ইসোফেগাস, দেখছো কি অবস্থা, একদম ইরেগুলার হয়ে গেছে। ওকে স্যার ক্যান্সারের ক্ষেত্রে ডাইটা পাস হবে না, তাই না?
ক্যান্সারের ক্ষেত্রে কিছুটাই পাস হতে পারে, একদম পুরোপুরি স্টেনোসিস হয় না, হয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কিছুটাই পাস হয়। কিন্তু যদি ইয়ে হয় ডিওডেনাল আলসার থাকে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কোনো ডাই পাস হয় না এবং স্টোমাকটা অনেক বড় থাকে। দিস ইজ দ্য এন্ডোস্কোপিক ভিউ। এখানে এত ছোট ন্যারো হয়ে গেছে, এর বাইরে আর স্কোপ যাচ্ছে না, হ্যাঁ এখান দিয়ে যাওয়া সম্ভব না। দিস ইজ ডিওডেনাল স্টেনোসিস, কিন্তু আমরা তো সেটা বলি না, আমরা বলি পাইলোরিক স্টেনোসিস, তাই না? স্যার ওই সবুজ সবুজ গুলো কি বাইন? এইগুলা যে কি বলা মুশকিল, আলসার টালসার ছিল, হয়তো ফুড রেসিডিউ ছিল, এই কারণে ছবিটা এরকম আসছে। আমরা আর কি ইনভেস্টিগেশন করতে পারি? স্যার আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এন্ডোস্কোপিতে স্যার অ্যাঞ্জেল ইরোশন দেখা যাচ্ছে, তো এইটা ডিটেইলস আসলে একটু যদি বলতেন। ইরোশন মানে কি? তুমি গা চুলকাচ্ছ, চুলকাতে চুলকাতে এক জায়গায় তোমার উঠে গেছে চামড়া হালকা, দ্যাট ইজ ইরোশন, তাই না? এখন এই ইরোশনটা আবার যদি বড় হয়ে ইনফেকশনে আরো যদি বড় আকার ধারণ করে এবং পার্শিয়াল থিকনেস বা ফুল থিকনেস স্কিন যদি ধরে, দ্যাট ইজ কল্ড আলসার। এমনি তোমার গ্যাস্ট্রিক ইরোশন হতে পারে, ইরোশন মানে অল্প একটু ক্ষত ইপিথেলিয়ামে, এটা যদি বাড়ে তখন আমরা সেটাকে আলসার বলবো, এবং সেটা তুমি এন্ডোস্কোপি করে তো অবশ্যই বুঝতে পারবে। স্যার আচ্ছা, আর কি করতে পারি? আমরা যদি সিবিসি করি তাহলে দেখা যায়, সিবিসি মানে কি বলতে পারবা? কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্ট। আমরা কি পাবো? রোগী অনেকদিন ধরে খাচ্ছে না, খেতে পারছে না, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে রোগী ডেফিনেটলি অ্যানিমিক থাকবে। ওকে, সিরাম ইলেক্ট্রোলাইটস যদি করি সবগুলো কম পাবো, আমরা বারবার ভমিটিং হয়। কেন কম পাবো? মেটাবলিক রেসপন্স টু গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, যেটা মেটাবলিক ইফেক্ট আছে একটা, আমরা সেটা পড়াবো খুব ডিটেলস, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন কম পাবো সব আমরা পড়বো পরে, ঠিক আছে? এটুকু জানবা যে সব ইলেকট্রোলাইটস গুলো কমে যাবে। আচ্ছা, আর কি পাবো? যেহেতু হাইপোনাট্রিমিয়া, হাইপোপ্রোটিনেমিয়া, প্রোটিন কম থাকবে, আমরা খেতেই পাচ্ছি না, তো প্রোটিন আসবে কোথা থেকে, তাই না? তাহলে আমরা অ্যানিমিয়া পাবো। ইলেকট্রোলাইটস যদি করি সব এই যে ইয়েগুলা ইলেকট্রোলাইটস গুলো আমরা কম পাবো এবং হাইপোপ্রোটিনেমিয়া পাবো। তাহলে কি হলো? আমরা হিস্ট্রি নিলাম, এক্সামিনেশন করলাম, ইনভেস্টিগেশন করলাম, আমাদের ডায়াগনোসিস ইট ইজ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, হ্যাঁ, আইদার মেবি বিনাইন কজ, আইদার মেবি ম্যালিগন্যান্ট কজ। আমরা বিনাইন কজে ধরে নিলাম। এখন ট্রিটমেন্ট কি করব? ট্রিটমেন্ট, তাই না? তোমাদের একটা কথা বলে রাখি, ইফ ইট ইজ ডিউ টু ম্যালিগন্যান্ট মানে ইট ইজ ডিউ টু ক্যান্সার টিউমার, ট্রিটমেন্ট অবশ্যই সেই টিউমারটাকে ফেলে দিতে হবে, অপারেশন করতে হবে। যদি বিনাইন হয় সেক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্টের অপশন আছে। আচ্ছা দেখো, ট্রিটমেন্ট ট্রিটিং দ্য পেশেন্ট ইনভলভস কারেক্টিং দ্য মেটাবলিক অ্যাবনরমালিটি। আচ্ছা, এখন মনে করো কোন একটা জিনিস চিকিৎসা শুরু করার আগেই এই রোগীটার অপারেশন লাগবে। অপারেশন লাগবে বলে তো এই না যে আমি সঙ্গে সঙ্গে অপারেশন টেবিলে তুলে দিলাম আর অপারেশন করে ফেলে দিলাম, ইট ইজ ইম্পসিবল। তাহলে কি করতে হবে? ইউ শুড প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর দ্য অপারেশন। তো প্রিপারেশনটা কি? পেশেন্ট যে এতদিন খায় না, ঠিকমতো খেতে পারে না, পেশেন্ট অ্যানিমিক, পেশেন্ট ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স, পেশেন্ট হাইপোপ্রোটিনেমিক, তাহলে কি করতে হবে? এই জিনিসগুলো তোমাকে অবশ্যই রিপ্লেস করতে হবে। ডিহাইড্রেশন থাকে, ডিহাইড্রেশন কারেক্ট করতে হবে, অ্যানিমিয়া থাকলে অ্যানিমিয়া কারেক্ট করো, তার যে স্টোমাকে যে ফুড রেসিডিউ আছে এই জিনিসগুলো ফেলে দিতে হবে, হ্যাঁ, সাকশন দিয়ে ফেলে দিতে হবে, ঠিক আছে? প্রোটিন হাইপারপ্রোটিনেমিয়া কারেকশন করতে হবে, তারপরে তুমি রোগীকে অপারেশন টেবিলে তুলবে। এই কারেকশনটাকে বলা হয় দ্যাট ইজ রিসাসিটেশন, হ্যাঁ। Treating the patient involves correcting the metabolic abnormality and dealing with the mechanical problem. আমার আগে যে রিসাসিটেশন করব, মেটাবলিক যে অ্যাবনরমালিটি গুলো হয়ে গেছে এগুলো কারেকশন করব, তারপরে যে মেকানিক্যাল যে অবস্ট্রাকশন আছে সেটা আমি তারপরে হাত দেব, ঠিক আছে? The patient should be rehydrated. ট্রিটমেন্ট প্ল্যানের মধ্যে কি আসছে? পেশেন্ট ডিহাইড্রেশন আছে, আমি রিহাইড্রেটেড করব উইথ ইন্ট্রাভেনাস আইসোটনিক স্যালাইন উইথ পটাশিয়াম সাপ্লিমেন্টেশন। আচ্ছা, এটা মানে বুঝতেছো কি? পেশেন্ট ডিহাইড্রেশন আছে, পেশেন্টকে স্যালাইন দিয়ে আমি রিহাইড্রেটেড করব। তোমাকে ধরা হবে কি স্যালাইন দেওয়া হয় বলো? আইসোটনিক স্যার। আইসোটনিক স্যালাইনের নাম বলো তুমি দুই একটা। স্যার নরমাল স্যালাইন যেটা। আর কিছু? হার্টম্যান সলিউশন।
আর কিছু ওরাল স্যালাইন। ডেঞ্জার সিলেক্টেড। আইভি দিতে পারবে না। আচ্ছা, নরমাল স্যালাইন 5% ডিএ, দুটো কিন্তু আইসোটনিক, কিন্তু আমরা এখানে আইসোটনিক দেব না, স্যালাইন দেব। আইসোটনিক স্যালাইন বলছে, আইসোটনিক ফ্লুইড বলে নাই। দ্যাট ইজ আইসোটনিক স্যালাইন। ওকে, দ্যাট ইজ কি দেব? নরমাল স্যালাইন দেব উইথ পটাশিয়াম সাপ্লিমেন্টেশন। কেন নরমাল স্যালাইন দেব? স্যার যাতে আমাদের ব্লাড ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হচ্ছে। কেন এখানে আমি সোডিয়ামের কারণে। রিঙ্গার সিলেক্টেড দেব না কেন? আমি নরমাল স্যালাইন দিচ্ছি কেন বেশি? সোডিয়াম লাগবে তাই। সোডিয়াম লাগবে কেন? মেটাবলিক অ্যালকালোসিসের কারণে সোডিয়াম কমে যায়। কমে যাচ্ছে। মেটাবলিক অ্যালকালোসিস কেমনে হলো? ভমিটিং হচ্ছে বলছে। Yes, that is vomiting. Vomiting is the main culprit. বারবার বমি হচ্ছে এবং গ্যাস্ট্রিক অ্যাসিড বেরিয়ে যাচ্ছে। গ্যাস্ট্রিক অ্যাসিডে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, ক্লোরাইড কমে গেলে সোডিয়ামও কমে যাবে। বুঝতে পারছো? সেই কারণে এখানে আইসোটনিক স্যালাইন, দ্যাট মিন্স নরমাল স্যালাইন, আইসোটনিক স্যালাইন আমরা সেটা দিচ্ছি উইথ পটাশিয়াম সাপ্লিমেন্টেশন দিচ্ছি। রিপ্লেসিং দ্য সোডিয়াম ক্লোরাইড এন্ড ওয়াটার অ্যালোস দ্য কিডনি টু কারেক্ট দ্য অ্যাসিড বেস অ্যাবনর্মালিটি। হ্যাঁ, আমার এদিকে যখনই প্রবলেম হচ্ছে তখনই আমাদের কি কি রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যালকালোসিস আর মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকালোসিস, তাই না? মেটাবলিক গুলো কারেকশন করে কে? কিডনি। আর রেসপিরেটরি কারেকশন করে কে? লাংস, তাই না? আমাকে কিডনিকে কাজ করার জন্য তাকে অপটিমাম এনভায়রনমেন্ট দিতে হবে, তাকে ঠিকমতো পানি রিপ্লেস করো শরীরে, ডিহাইড্রেশন কারেকশন হলো, ইলেকট্রোলাইটস কারেকশন হলো, বাকি কাজটা কিডনি করে নিতে পারবে। এবং কিভাবে কি মেটাবলিক অ্যাবনরমালিটিস কারেকশন হয় সেটা আমরা আসবো। ট্রিটমেন্ট, তাহলে এটাই যদি আমি ইন শর্ট বলি রিসাসিটেশন, তাহলে রিসাসিটেশন যে কথাটা বারবার প্রত্যেকটা জায়গায় আসবে, একটা রোগী তুমি হুট করে অপারেশন টেবিলে তুলে দিতে পারো না, তাকে অবশ্যই পূর্ব অবস্থায় স্বাভাবিক অবস্থায় আনতে হবে, এনে তারপরে তুমি অপারেশনে যাবা, নইলে কমপ্লিকেশনস খুব বেশি। রোগী ডিহাইড্রেটেড, রোগী অ্যানিমিক, তুমি অপারেশন থিয়েটারে নিয়ে যাবা, অ্যানেস্থেটিস্ট তোমার রোগীর অ্যানেস্থেসিয়া দিবে না, তুমি যতক্ষণ না এটা কারেকশন করে নিয়ে যাচ্ছ। ওকে, আচ্ছা, তাহলে আমরা কিভাবে রিসাসিটেশন করি? বাই নাসোগ্যাস্ট্রিক সাকশন, আমরা নাক দিয়ে একটা নল দেই, দ্যাট রিচ আপ টু দা স্টোমাক, এবং যাওয়ার পরে কি করি? আমরা স্টোমাকে যে ফুড রেসিডিউ থাকে, যে কালেকশন গুলো থাকে, সেগুলো আমরা সাক আউট করে বের করে ফেলি। ওকে, নাম্বার 1। নাম্বার 2, ইন্ট্রাভেনাস ফ্লুইড কি দিই? নরমাল স্যালাইন দিই এবং সাথে পটাশিয়াম সাপ্লিমেন্টেশন, সেটা আগেই দেখছিলাম। কারেকশন অফ ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স, আমরা সিরাম ইলেকট্রোলাইটস করি, যদি দেখি আমার পটাশিয়াম কম, সোডিয়াম কম, তাহলে আমরা সেইভাবে কারেকশন করব। আর কি হচ্ছে? গ্যাস্ট্রিক অ্যান্টি সিক্রেটরি এজেন্ট, তার মানে কি? দ্যাট ইজ প্রোটন পাম্প ইনহিবিটর, যাতে অ্যাসিড সিক্রেশনটা কম হয়। এই সব মিলে দ্যাট ইজ রিসাসিটেশন। ওকে, তাহলে ট্রিটমেন্টের ফার্স্ট, resuscitation of the patient by nasogastric suction, intravenous fluid, correction of electrolytes imbalance and gastric antisecretory agent. আচ্ছা, এখন দেখো কি হচ্ছে, the early cases, মনে করো খুব অ্যাডভান্স হয় না, অবস্ট্রাকশন একটু আছে, পেশেন্ট কিছুদিন পর আবার হয়তো একটু ভালো হয়ে যায়, সেরকম ক্ষেত্রে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতে পারি। এবং আগেও বলছি, এখনো বলছি, ইট ইজ আর্লি কেসেস ডিউ টু বিনাইন কজ, ইট ইজ নট ডিউ টু ম্যালিগনেন্ট কজ। টিউমার হলে সেই টিউমার তোমাকে ফেলতেই হবে। ওকে, যদি আমার গ্যাস্ট্রিক ক্যান্সারের জন্য আউটলেট অবস্ট্রাকশন হয়, রিসাসিটেট করে অপারেশনে যাইতে হবে। আর যেহেতু এটা বিনাইন কেস, অতএব আমি কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতে পারি। দ্য আর্লি কেসেস may settled with conservative treatment, presumably as the edema around the ulcer diminishes as the ulcer is healed. এখানে কি বলা হচ্ছে, যে যদি আমি কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই, কনজারভেটিভ ট্রিটমেন্টটা কি? রোগী আমরা যেগুলো লিখলাম, রিসাসিটেশন করলাম, রোগীর এনজি সাকশন রাখলাম, ডেইলি আমরা সাকশন দিয়ে আমরা বের করে ফেলি, ফলে কি হয়? স্টোমাকটা একটা রেস্টে থাকে। রেস্টে থাকলে কি হবে? ফুড নেই ভিতরে, পেশেন্টের সিক্রেশন নেই, আস্তে আস্তে কি হবে? যে আলসারের চারিপাশে যে ইডেমাটা থাকে সেটা কমে যাবে 2-4 দিন পরে। কমে গেলে হবে কি? পাইলোরিক ক্যানেলটা আবার দেখা যাচ্ছে খুলে গেছে, তখন রোগী খেতে পারবে। দ্যাট ইজ দ্য ভিউ অফ কনজারভেটিভ ট্রিটমেন্ট। ওকে, এবং এই কয়েকদিনে যদি তুমি রেস্টে থাকো, তার ওমিপ্রাজল দাও, পেশেন্টকে এভাবে রাখো, ট্রিটমেন্ট দিলে দেখা যাচ্ছে আলসারটাও হিল হয়ে যাচ্ছে। ট্র্যাডিশনালি সিভিয়ার কেসেস আর ট্রিটেড সার্জিক্যালি, ইউজুয়ালি উইথ গ্যাস্ট্রোএন্টারোস্টমি। যদি সিভিয়ার কেস হয়, কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়ার মতো না হয়, তখন আমরা অপারেশনে যাই, এবং অপারেশনটা মেইনলি কি করি? গ্যাস্ট্রোজেজোনোস্টমি, স্টোমাকের সাথে জেজোনামটা এনে লাগিয়ে দিই, অ্যানাস্টোমোসিস করে দিই। ওকে, আরেকটা কথা বলা হচ্ছে এন্ডোস্কোপিক ট্রিটমেন্ট উইথ বেলুন ডাইলেটেশন।
has been practiced and may be the most useful in early cases. যদি আনকমপ্লিকেটেড হয়, মিনিমাম অবস্ট্রাকশন থাকে, সেগুলো দিয়ে বেলুন ডাইলেটেশন করা যেতে পারে। হ্যাঁ, এন্ডোস্কোপিক্যালি ওখানে বেলুন দিয়ে, বেলুনের মধ্যে বাতাস দিয়ে আমরা ডাইলেট করে দিচ্ছি, ঠিক আছে? সেক্ষেত্রে অনেক সময় কাজ করে। এবং এই বেলুন ডাইলেটেশনটা খুব কমনলি করা হয় ইসোফেগাল অ্যাট্রেসিয়া, বা কি হয়, ইসোফেগাস পড়লে সেই সময় পড়া হবে। হ্যাঁ, একাইলেশিয়া কার্ডিয়া আছে আর একটা কার্সিনোমা ইসোফেগাস আছে। একাইলেশিয়া কার্ডিয়াতে একটা ট্রিটমেন্ট অপশন হচ্ছে এন্ডোস্কোপিক বেলুন ডাইলেটেশন, সেরকম এখানেও করা যেতে পারে। বলা হচ্ছে হাউএভার দিস ট্রিটমেন্ট ইজ নট ডিভয়েড অফ প্রবলেম, কিন্তু কিছু প্রবলেমও আছে, এগুলো তোমাদের জানার দরকার নেই। বেলুন ডাইলেটেশন করতে গেলে অনেক সময় ফেটেও যায়, বারবার লাগতে পারে। হ্যাঁ, একবার বেলুন ডাইলেটেশন করেছে, 6 মাস পরে আবার হয়তো ন্যারো হয়ে গেছে, তখন আবার যাইতে হবে। এইগুলোই হচ্ছে প্রবলেম। ডাইলেটিং দ্য ডিওডানাল স্টেনোসিস মে রেজাল্ট ইন পারফোরেশন। তুমি যদি ডিওডানাম স্টেনোসিস হয়েছে, অল্প আছে, আমি সেখানে এন্ডোস্কোপি ঢুকে যদি ডাইলেট করতে চাই, পারফোরেশন হয়ে যেতে পারে। The dilatation may have to be performed several times and may not be successful in the long term. আমি যে কথাটা বললাম আগে, এটা বারবার করা লাগতে পারে এবং আলটিমেটলি দেখা যাচ্ছে 2-4 বার 5 বার করার পরও আবার বন্ধ হয়ে গেছে, ফলে সাকসেসফুল হচ্ছে না। আচ্ছা, ভোকেশনালি ডিওডানাল স্টেন্ট ইনসারশন উইল বি দা কনসিডার্ড ইন স্পেশালিস্ট সেন্টার। ডিওডানাল স্টেন্ট ন্যারো হয়েছে, ওর মধ্যে আমি একটা স্টেন্ট লাগিয়ে দিলাম, ফলে খাবার যেতে পারবে, যেমন হার্টে স্টেন্ট লাগানো হয়। এবং সেগুলো সাধারণত অ্যাডভান্স কেসে করা হয়, রোগী খেতে পাচ্ছে না, অপারেশনও করা যাচ্ছে না, সেরকম যদি এক্সপার্ট সেন্টার হয়, বাংলাদেশে হয় কিনা জানি না, ডিওডানাল স্টেন্ট লাগানো, তুমি যাতে এটা স্টেন্ট লাগিয়ে দাও, তাহলে ওই ক্যানেলটা একটু লুমিনাস থাকলেও ফলে খাবার পাস করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট। বলো। স্টেন্ট লাগালে তো খাবার কিছুক্ষণ স্টোমাকে থাকতে হয়, সেটাকে থাকতে পারবে, তাড়াতাড়ি গ্যাস্ট্রিক এন্টিং হয়ে যাবে না? হোক, তাতে সমস্যা কি? খাইতে তো পারতেছে, পাস তো করতেছে, তাই না? স্যার পারফোরেশনের ব্যাপারটা বুঝি। কোন পারফোরেশন? তুমি পারফোরেশন ডিওডানাম স্টেনোসিস আছে, সেখানে একটা এন্ডোস্কোপিক বেলুন সেট করলা, তার মধ্যে বেলুনের মধ্যে বাতাস দিয়ে ফুলাইতে থাকলা, তোমার কন্ট্রোলে নাই, মনে করো তুমি একটু বেশি ফুলাই ফেলেছো, তাহলে কি হবে? ডিওডানামটা স্যার ফেটে যাবে। ইয়েস, দ্যাট ইজ সেই, এটাই সেইটা পারফোরেশন, ফেটে যাওয়াটাই তো পারফোরেশন। এখন দেখো, এই একটা অপারেশন ভিউ, হ্যাঁ, দিট ইজ গ্যাস্ট্রোজেজোনোস্টমি। এইখানে যদি মনে করো ফার্স্ট পার্ট অফ ডিওডানামে যদি সমস্যা হয়, বা এইখানে যদি সমস্যা হয়, তাহলে কি হচ্ছে দেখো, এখানে সাধারণত আমরা স্টোমাকের অংশ ফেলে দেয়া হয়েছে, এটা কিন্তু দেয়া হয়েছে স্টোমাকের অংশ। যদি আবারও বলছি, যদি আলসারের জন্য আউটলেট অবস্ট্রাকশন হয়, তখন আমরা স্টোমাক ফেলে দিই না, এটা অপারেশনটা দেখানো হচ্ছে। যদি এখানে টিউমার থাকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে কাটি, এখান থেকে কেটে টিউমারের অংশ ফেলে দিই। ফেলে দিলে কি হলো, এই যে ডিওডানাম, ফার্স্ট পার্ট অফ ডিওডানাম, এখানে কি হলো, এখানে বন্ধ করে দিছি, আর এই জেজোনামের এই অংশটা এনে এখানে স্টোমাকের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, দ্যাট ইজ গ্যাস্ট্রোজেজোনোস্টমি। ফলে কি হবে, এখানকার যে বিলিয়ারি সিক্রেশন, প্যানক্রিয়াটিক সিক্রেশন, সব এখান দিয়ে পাস করে চলে আসবে, আর স্টোমাকের খাবার সরাসরি এই ডিওডানাম থেকে জেজোনামে চলে আসবে, এই স্টোমাক থেকে সরাসরি জেজোনামে চলে আসবে। বোঝা গেছে গ্যাস্ট্রোজেজোনোস্টমি? জি স্যার। ইয়েস। এখন দেখো, ফার্স্ট পার্টটা কি তাহলে স্যার এভাবে ফ্রি থাকবে? মানে হ্যাঁ, ফ্রি থাকবে কেন, ওখানে অনেক ফাইব্রাস টিস্যু আছে না, ওটা লেগে থাকে। আমার তো ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট, ডিওডানাম পুরাটাই তো কনস্ট্যান্ট ফিক্সড, এটা তো মোবাইল না। জি স্যার। যদি বললা এটা ফ্রি থাকবে কেন, এটা তো মোবাইল না। ডিওডানাম কি মোবাইল? দিস ইজ নট মোবাইল। জেজোনাম থেকে মোবাইল শুরু হলো, জেজোনাম আইলিয়াম মোবাইল, আবার সিকাম কিছুটা মোবাইল, অ্যাসেন্ডিং কোলন একদম ফিক্সড, ট্রান্সভার্স কোলন মোবাইল, ডিসেন্ডিং কোলন ফিক্সড। যা বলো। জি স্যার, বুঝতে পারছি। বলো।
তাহলে এটা বোঝা গেছে, এই অংশটা তো আর ফ্লোটিং থাকবে না, যে উড়ে বেড়াবে না। হ্যাঁ, জি স্যার, বুঝতে পেরেছি। এখন দেখো এই পিকচারটা দেখো, আমরা আগেরটাই কি করলাম, যদি টিউমার হয় তাহলে ওইভাবে কেটে আমরা ফেলে দিলাম। এখানে মনে করো টিউমার নেই, শুধু টিউমার আছে, মনে করো এটা টিউমার মনে করো না, এটা এমনি অবস্ট্রাকশন। আমি যদি বিনাইন কেস হয় সেক্ষেত্রে আমরা স্টোমাক কাটবো না, ঠিক আছে, শুধু এখানে এসে গ্যাস্ট্রোজেজোনোস্টমি করে দেব, শুধু এখানে এনে গ্যাস্ট্রোজেজোনোস্টমি করে দেব। ওকে, তো এটা মনে করো টিউমার লেখা আছে, এটা ভুলে দাও, টিউমার না, এখানে এমনি স্টেনোসিস হয়ে আছে। তাহলে আমরা ওটা কাটবো না, এই জেজোনামটা এনে এর সাথে লাগাই দিলাম, খাবার এখান থেকে এখানে চলে যাবে সরাসরি, ঠিক আছে। এখন দেখো ওই আগেরটা পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি, হ্যাঁ, বাইল এখানে আসতেছে, এই মাথা কেটে দেওয়া হয়েছে, কিছু অংশ স্টোমাকের না, এখানে বাইল আসবে, জেজোনাম লাগানো হয়েছে, খাবার এখান থেকে এখানে চলে আসবে। দিস ইজ কল্ড গ্যাস্ট্রোজেজোনোস্টমি। স্যার এই যে হ্যাঁ, স্যার এই যে গ্যাস্ট্রোজেজোনোস্টমি, এটাই কি ওই যে বিলরথ 2 যে আগের ক্লাসে বলছিলেন না, গ্যাস্ট্রো যে স্টোমা যখন গ্যাস্ট্রোজেজোনোস্টমি যখন করা হয় এটাকে বিলরথ 2 বলা হয় না? এইটা মনে করো বিলরথ 2 অনেকটা। আচ্ছা আচ্ছা, এইটা স্যার। অনেকটা বিলরথ 2। আচ্ছা, এখন আসো খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে মেটাবলিক ইফেক্ট অফ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন কি হয়, লিখে নাও, সুন্দর করে লিখে নাও সবাই, লেখা হলে বলবা। বলা হয়েছে? জি স্যার। বুঝতে কারো সমস্যা এখানে বলো? আচ্ছা দেখো, বারবার বমি হচ্ছে, বমির ফলে কি যাচ্ছে, পেটের মধ্যে কি দেখে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই না? মেইনলি কোন আয়নটা, ক্লোরাইড আয়নটা বেরিয়ে যাচ্ছে, ক্লোরাইড এবং হাইড্রোজেন আয়নটা। ক্লোরাইড আয়ন যখনই বেরিয়ে যাচ্ছে, ক্লোরাইডটা কি করে, অ্যালকালোসিস, মানে তোমার অ্যাসিডিক, হ্যাঁ, ক্লোরাইড আয়নটা অ্যাসিডিক। ফলে ক্লোরাইড যখন বেরিয়ে যাচ্ছে তখন কি হবে, আমার শরীরে ক্লোরাইড অ্যাসিডিক, বাইকার্বনেট আয়ন অ্যালকালাইন, বাইকার্বনেট আয়নের আধিক্যটা বেড়ে যাচ্ছে। ফলে সেই কারণে বলছে, যেহেতু ক্লোরাইড বেরিয়ে যাচ্ছে, লস অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড লিড টু হাইপোক্লোরেমিক মেটাবলিক অ্যালকালোসিস। ক্লিয়ার এটা? আচ্ছা, এবং কন্টিনিউ যদি ভমিটিং হয়, এবং ভমিটিং হলে এটা ডিহাইড্রেশন হচ্ছে, কারণ ওখান থেকে সিক্রেশন বেরিয়ে যাচ্ছে, খেতে পারছে না, ফলে তার দেখা যাচ্ছে যে অ্যালকালোসিসটা বাড়তেই থাকে। অ্যালকালোসিস যখনই বাড়বে, মেটাবলিক অ্যালকালোসিস বা মেটাবলিক অ্যাসিডোসিস কে কম্পেনসেট করে কিডনি, তখন কিডনি অ্যাক্টিভেট হয়ে যাবে। হ্যাঁ, কিডনি কি করবে, যেহেতু ক্লোরাইড কমে গেছে,
ক্লোরাইড কমে যাওয়ার ফলে শরীরে অ্যাসিডোসিস অ্যালকালোসিস হয়েছে, মানে বাইকার্বনেট আয়ন বেড়ে গেছে। তখন কিডনি কি করবে? ট্রাই টু এক্সক্রিয়েট বাইকার্বনেট আয়ন। তাহলে কিডনি এক্সক্রিয়েট হাই বাইকার্বনেট আয়ন বের করে দিচ্ছে, কিন্তু শুধু শুধু তো বাইকার্বনেট আয়ন বের হয় না, সাথে হালকা ক্লোরিনও যায় ফর কম্পেনসেশন। যেটা ক্লোরাইড বেড়ে গেছে কিন্তু কিডনি শুধু বাইকার্বনেট আয়ন বার করতে পারতেছে না, দেখা যাচ্ছে কিছু কিছু ক্লোরাইডও চলে যায়, কিন্তু বাইকার্বনেট বেশি যায়, ক্লোরাইড কম যায়। আচ্ছা, এবং বাইকার্বনেট একা যায় না, এ কি করে? সাথে করে সোডিয়াম এবং ওয়াটারকে নিয়ে নেয়। তারপরে কি হচ্ছে? তখন দেখো পেশেন্ট বিকাম মোর হাইপোনাট্রেমিক এন্ড ডিহাইড্রেটেড। হ্যাঁ, যেখানে এমনি ডিহাইড্রেশন আছে, এখানে বাইকার্বনেট আয়ন যখন বেরোচ্ছে তখন কি হচ্ছে? সাথে সে সোডিয়াম এবং ওয়াটারকে নিয়ে নিচ্ছে। এই শব্দ হয় কার? বন্ধ করো। একটু পরে ফোন দাও, 20 মিনিট পরে আমি এই মাঝখানে সালাম দেওয়ার দরকার নেই, বলো, কিছু বলতে চাইলে বলো। এখানে দেখো যে পেশেন্ট এমনি ডিহাইড্রেটেড, এবং তার কি হচ্ছে? যখন সে কিডনি বাইকার্বনেট বের করে দিচ্ছে, বাইকার্বনেটের সাথে সাথে সে সোডিয়াম এবং ওয়াটারকেও বের করে দিচ্ছে, ফলে পেশেন্ট আরো ডিহাইড্রেটেড হচ্ছে। পেশেন্ট যখনই ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে তখন কি কিডনির একটা সিস্টেম আছে, সে আবার পানি ধরে রাখার চেষ্টা করবে। পেশেন্টস বিকাম মোর হাইপোনাট্রেমিক এন্ড ডিহাইড্রেটেড। তখন কি হবে? যে তার যে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম সেইটাকে অ্যাক্টিভেট করবে, কিডনি সেটাকে অ্যাক্টিভেট করে দিবে। ফলে অ্যালডোস্টেরন যে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, এটা কি করে? সোডিয়াম রিটেনশন করবে, পটাশিয়াম বের করে দিবে। কারণ আমরা জানি কি ইন্ট্রাসেলুলার পটাশিয়াম বেশি থাকে আর এক্সট্রাসেলুলার সোডিয়াম বেশি থাকে। সোডিয়াম যখন রিটেনশন হবে তখন ডেফিনেটলি পটাশিয়াম বার করে দিতে হবে, তাই না? একটা ঢুকবে একটা বার হবে। আচ্ছা, এন্ড পটাশিয়াম যখন বের হবে তখন সেই সাথে সাথে হাইড্রোজেন আয়নও বের হয়ে যাবে ইউরিন দিয়ে। যখন হাইড্রোজেন আয়ন বেশি হচ্ছে, হাইড্রোজেন এটা অ্যাসিডিক, ঠিক আছে, দ্যাট ইজ অ্যাসিডিক। এই কারণে বলা হচ্ছে প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া। প্যারাডক্সিক্যাল বলা হচ্ছে যে ছিল কি মেটাবলিক অ্যালকালোসিস, তার ইউরিন হয়ে গেল অ্যাসিডিক, এই কারণে বলা হচ্ছে প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিন। হ্যাঁ, এই আরেকটু আছে, এই অ্যালকালোসিস লিড টু লোয়ারিং অফ দ্য সার্কুলেটিং আয়োনাইজড ক্যালসিয়াম। যদি শরীরে আমাদের অ্যালকালোসিস হয় তখন কি হবে? সার্কুলেটিং ক্যালসিয়াম আয়নটা কমে যাবে, এবং ক্যালসিয়াম কমলে কি হয়? আমরা জানি টিটেনি হয়, জানো এটা? জি স্যার। আচ্ছা, তাহলে যদি কারোর অ্যালকালোসিস হয় সেক্ষেত্রে তার সার্কুলেটিং যে ক্যালসিয়াম আয়ন, আয়োনাইজড ক্যালসিয়াম, সেটা হচ্ছে কমে যায়। কমে গেলে টিটেনি হবে। এই ক্যালসিয়ামটা যায় কোথায়? দিস কল্ড দ্য গ্যাস্ট্রিক টিটেনি। তাহলে দেখো টিটেনি হচ্ছে আমার স্টোমাক আউটলেট অবস্ট্রাকশনের জন্য। এই আউটলেট অবস্ট্রাকশনের জন্য যে টিটেনিটা হয় দ্যাট ইজ কল্ড গ্যাস্ট্রিক টিটেনি। ওকে, আর একটা টিটেনি কি কারণে হইতে পারে? প্যারাথাইরয়েড হরমোনের ইমব্যালেন্সের কারণে হইতে পারে, তাই না? তোমরা পড়ছো প্যারাথাইরয়েড হরমোন কি করে? ক্যালসিয়াম হেমোস্টেসিস করে, তাই না? আচ্ছা, এখন এই ক্যালসিয়ামটা কোথায় যায়? দিস আয়োনাইজড ক্যালসিয়াম বাইন্ডস উইথ বাইকার্বনেট, বুঝছো না? বাইকার্বনেট আয়ন যে বেড়ে যাচ্ছে, বাইকার্বনেট আয়ন কার সাথে থাকবে? এটা এই ক্যালসিয়ামের সাথে বাইন্ডস করে থাকে, ফলে আয়োনাইজড ক্যালসিয়াম কমে যায়, পেশেন্টের টিটেনি হয়। দ্যাট ইজ কল্ড গ্যাস্ট্রিক টিটেনি। ক্লিয়ার? এটা বারবার পড়বা, বারবার পড়বা, এটা একদম মুখস্থ রাখতে হবে। তুলতে পেরেছো? এটা তুলে নাও একদম। আচ্ছা স্যার, আমাদের যখন ভমিটিং হচ্ছে, অ্যাসিডিক কন্টেন্টটা যখন বের হয়ে যাচ্ছে, HCl এর পিএইচ তো অনেক কম, মানে এটা তো অনেক অ্যাসিডিক, তো আমাদের ইসোফেগাসে ক্ষতি করার কথা না? হ্যাঁ হয়, ইসোফেগাসে ক্ষতি হইতে পারে,
এই কারণে কন্টিনিউয়াস যাদের GERD আছে, একটা নাম শুনছো? একটা না, ডিজিজের নাম GERD বা GORD, নাম শুনছো? জার্ড, জি স্যার। গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। স্টোমাকের কন্টেন্টস লোয়ার ইসোফেগাসে চলে আসে। আমরা প্রায় ঢেকুর তুলি না, টক ঢেকুর হয়, আমাদের অনেকের মুখের মধ্যে চলে আসতে পারে, তাই না? এরকম যদি বারবার হয় তাহলে দুই একবারে সমস্যা হবে না, কিন্তু বারবার হলে লোয়ার ইসোফেগাস যে যে তোমার স্কোমাস এপিথেলিয়াম, এটা মেটাপ্লেসিয়া হয়ে কলামনার হয়ে যেতে পারে এবং ওখান থেকে টিউমার হতে পারে, ক্যান্সার হতে পারে। তাহলে এটা ক্লিয়ার? মেটাবলিক যে ইফেক্ট একদম মুখস্থ রাখতে হবে, তা না হ্যাঁ কোনটার পরে কোনটা। তাহলে তোমাকে যদি ধরে গ্যাস্ট্রিক টিটেনি, কি বলতে পারবো না? গ্যাস্ট্রিক টিটেনি। আউটলেট অবস্ট্রাকশন হলে কি হয়? মেটাবলিক অ্যালকালোসিস হয়। মেটাবলিক অ্যালকালোসিস হলে কি হয়? যে বাইকার্বনেট আয়ন বেড়ে যায়, বাইকার্বনেট আয়নটা আয়োনাইজড ক্যালসিয়ামের সাথে অ্যাটাচড থাকে, ফলে সার্কুলেটিং যে আয়োনাইজড ক্যালসিয়াম সেটা কমে যায়। আয়োনাইজড ক্যালসিয়ামটা কমে যাওয়ার ফলেই যে আমাদের টিটেনি হয়, দ্যাট ইজ কল্ড গ্যাস্ট্রিক টিটেনি। আচ্ছা, ক্রাইটেরিয়া অফ ভমিটাস ইন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে কি রকম বমিটা হয়? রোগী অনেক সময় ইনডিউসড মুখে গলায় আঙুল দিয়ে অপারেশন মানে বমি করে। সে খাওয়ার পরে যদি তার পেট ব্যথা হয় এবং পেটের মধ্যে মুচড়ামুচড়ি করে, অনেক সময় কি করে রোগী আঙুল দিয়ে বমি করে, সেই জন্য বলা হচ্ছে ইনডিউসড। প্রজেক্টাইল মানে মনে করো বমি করতে গেলে হয়তো 3-4 হাত দূরে চলে গেছে বমিটা, হ্যাঁ, এটার কারণে বলা হচ্ছে প্রজেক্টাইল। আর কি নন বিলিয়াস, বাইল থাকবে না, ফাউল স্মেলিং থাকবে, হ্যাঁ, কারণ কি অনেক দিনের ফুড পার্টিকেলস থাকে, ফাউল স্মেলিং, এন্ড কন্টেইনস সেমি ডাইজেস্টেড অর আনডাইজেস্টেড ফুড পার্টিকেলস। হ্যাঁ, সেমি ডাইজেস্টেড মানে মনে করো 2 দিন আগে খেয়েছে, সেগুলো তো ফুললি ডাইজেস্ট হবে না, সে আনডাইজেস্ট, সেমি ডাইজেস্টেড, অথবা আমি রিসেন্টলি খেলাম, সকালে খেলাম, সেই ফুডই বাইরে হয়ে চলে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের রোগী যদি বমি করে, সে বমির হচ্ছে একটা ক্রাইটেরিয়া। এরকম অনেক সময় ধরে যে তুমি ক্যারেক্টারিস্টিক্স বলো, যে বমিটা যে হয় সেই ক্যারেক্টারিস্টিক্স। স্যার ইনডিউসটা আরেকবার একটু বলবেন স্যার? ইনডিউসড মানে কি? নিজে নিজে বমি করতেছো, ও হ্যাঁ, গলার মধ্যে আঙুল দিয়ে বমি করে না অনেকে, দ্যাট ইজ ইনডিউসড। স্যার বলো। স্যার গ্যাস্ট্রিক আলসারে যেমন রোগীর পেন হচ্ছে বলে সে মানে গলার মধ্যে আঙ্গুল দিয়ে আবার বমি করার চেষ্টা করতেছে, এখানেও কি সেম কারণে সে বমি করার চেষ্টা করতেছে গলার মধ্যে আঙ্গুল দিয়ে? আমি কি পড়াচ্ছি? আমি পড়াচ্ছি কোনটা? আমি তো আউটলেট অবস্ট্রাকশনের কথাই তো বলতেছি। আর কোনো কোশ্চেন আছে বলো? স্যার কনজারভেটিভ ট্রিটমেন্টে আর্লি কেস বলতে কি বোঝানো হচ্ছে স্যার? একটু আরেকবার বললে ভালো হয়। কোনটা রে ভাই, বলো আবার। স্যার কনজারভেটিভ ট্রিটমেন্টে আর্লি কেস বলতে কি বোঝানো হচ্ছে স্যার? আর্লি কেস বলা হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট আমরা কোনো ক্যান্সারের রোগী দেব না। ওকে, দেখা যাচ্ছে পার্শিয়াল অবস্ট্রাকশন হয়েছে, পুরোপুরি অবস্ট্রাকশন হয়নি, সেটাকে বলা হচ্ছে আর্লি কেস। হ্যাঁ, পুরোপুরি অবস্ট্রাকশন হলে আর এটা কনজারভেটিভে যাবে না। যেমন কোনো জায়গায় যদি আলসার থাকে তাহলে সেই জায়গাটা ফোলা থাকে, তুমি দেখবা আমাদের শরীরের পায়ে একটা আলসার, সেই পাটা অন্য পাশে ফোলা থাকবে, মানে ইডিয়ামা থাকে। তো ওখানে পাইলোরিক ক্যানেলটা এমনি চিকন জায়গা, তারপরে ওখানে আলসারের কারণে যদি ইডিয়ামা হয়, দেখা যাচ্ছে লুমেনটা মেকানিক্যাল একটা অবস্ট্রাকশন হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি পেশেন্টকে রেস্টে রাখি, কিছু না খাইতে দিই,
এবং পেটের মধ্যে যা আছে সেগুলো যদি সাক আউট করে বের করে আনি, তাহলে দেখা যাচ্ছে ওই জায়গাটা রেস্ট পায়, বিশ্রাম পায়। বিশ্রাম পেলে ইডেমাটা কমে এবং পুরোপুরি ক্যানেলটা আবার আগের মতো হয়ে যায়। এইগুলোকে বলা হচ্ছে আর্লি কেস, এবং এখানে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব। আর কোনো কোশ্চেন? আজকে আমাদের এই পর্যন্তই, আর নাই। স্যার স্যার বলো। গ্যাস্ট্রিক না থাকে স্যার, কিন্তু তারপরও সে যদি কন্টিনিউয়াসলি গ্যাস্ট্রিকের ওষুধ খায়, মানে প্রোটন পাম্প ইনহিবিটর খায়, তাহলে কি স্যার অ্যানিমিয়া বাদে তার আর কোনো কমপ্লিকেশন হতে পারে? হ্যাঁ হ্যাঁ, কি না থাকলে? স্যার পেপটিক আলসার যদি না থাকে স্যার, তারপরে যদি অনেকে গ্যাস্ট্রিকের ওষুধ খায় স্যার মুড়ির মতো করে, ওই অবস্থায় স্যার তার অ্যানিমিয়া বাদে কি আর কোনো কমপ্লিকেশন অ্যানিমিয়া হতে কেন পারে? হবে? অ্যানিমিয়া কেন হবে বলো, প্রোটন পাম্প ইনহিবিটর খেলে? স্যার ভিটামিন ডেফিসিয়েন্সি দেখা দিবে। ভিটামিন কিভাবে ডেফিসিয়েন্সি দেখা দেবে? কিভাবে? স্যার ভুলে গেছি। ওই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ আছে না, কি কাজ করে, তাই না? জি স্যার। তো তুমি যদি প্রোটন পাম্প ইনহিবিটর দরকার নাই তারপরেও খাচ্ছ, তাহলে তোমার অ্যাক্লোরোহাইড্রিয়া হবে। অ্যাক্লোরোহাইড্রিয়া হওয়া ভালো না তো। হ্যাঁ, কি করে? আমাদের অনেক জীবাণু মারে, তারপরে আমাদের ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ ক্যাসেল আসে, তাই না? ওটাকে ট্রান্সফর্ম করে। হ্যাঁ, তারপরে তো অনেক কিছু ব্যাপার স্যাপার আছে না ডাইজেশনের। তো তুমি যদি কন্টিনিউয়াস খেয়ে যদি এটা বন্ধ করে রাখো, তাহলে তো সমস্যা হবেই। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। হেলিকন কিট এটা কখন দেওয়া হয়? মানে আপনি তো বলেছিলেন মানে 3টা অ্যান্টিবায়োটিকের ইরিটেশন থেরাপিতে। এখন যে ইরাডিকেশন হেলিকন থেরাপিতে কখন দেওয়া হয়? তুমি ক্লাস করছিলা? কি ইরাডিকেশনের জন্য দিব আমরা? স্যার ইনফেকশন হলে এই হেলিকোব্যাক্টার স্পাইলোরি, এই স্পাইলোরি যদি পাই তাহলে আমরা দিব। ইরাডিকেশন থেরাপি আমরা হেলিকোব্যাক্টার পাইলোরি মারার জন্য দিব, আমরা আলসার মারার জন্য দিব না। মানে স্যার হ্যাঁ। আগের ক্লাসে প্রশ্ন করছিলাম। আগের ক্লাস না করলে তাহলে জানে নিবা, অন্য বন্ধুদের কাছ থেকে জানে নিবা, মাঝখানে কথা বললে তো পারবা না। ঠিক আছে, আজকে শেষ এই পর্যন্তই। তোমাদের পেপটিক আলসার ডিজিজ এবং ইটস কমপ্লিকেশনস, মেজর দুটো কমপ্লিকেশনস আমরা পড়াইলাম, পারফোরেশন এবং গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। অ্যাপেন্ডিসাইটিস পড়ানো হয়েছে। আমি এরপরে কি পড়াবো? ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন অথবা আপার জিআই ব্লিডিং। তোমাদের এই দুটোই বাকি আছে শুধু, থার্ড ইয়ার যারা আছো। এই ডেন্টাল আছো? জি জি স্যার। স্যার। হ্যাঁ, তোমাদের এদের সাথে ক্লাস চলবে কন্টিনিউ। তারপরে এদের শেষ হলে তোমাদের এদের এই চ্যাপ্টার গুলো তোমাদের সাথে আছে আমার, ঠিক আছে? এই জন্য একসাথে নিচ্ছি। জি স্যার। ওকে, নেক্সট সোমবারে আমাকে একটু রিমাইন্ডার দিও পরের দিনের ক্লাসের জন্য, ঠিক আছে? আর তোমাদের কি ক্লাস খুলবে জানো? স্যার সেকেন্ড ইয়ার আর ফিফথ ইয়ার খুলবে, কিন্তু আমরা কি করব, মানে মাঝখানে যারা আছে তাদেরটা বলতে সেকেন্ড ইয়ার আর পারতেছি না। ফিফথ ইয়ার তোমাদের হয়তো মাঝখানে করে খুলে দিতে পারে। মানে স্যার আমরা তো বিটিএস, মানে সরি আমাদের তো এখন সে অনুযায়ী ফোর্থ ইয়ার, বাট আমাদের সাবজেক্ট গুলো তো সব ফিফথ ইয়ারের সাথে। এজন্য স্যার আমরা মানে একটু সন্দেহে আছে যে আমরা কি করব। আচ্ছা, দেখা যাক কি হয়। ঠিক আছে, রাখলাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।